আচ্ছা, যদি খুবই সুন্দর একটি মেয়ে একটি মোটা ছেলের প্রেমে পড়ে তাহলে কেমন হবে? তাদের কি ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পাবে, নাকি শেষ পর্যন্ত অপূর্ণই রয়ে যাবে তাদের ভালোবাসা? তো চলো আজকের গল্পে এগুলো জেনে নেওয়া যাক। বেশি কথা বলবো না। যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও, এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। তো চলো মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে জন্ডিসে আক্রান্ত ছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যার নাম ছিল জাং ইয়ং। তখনই একজন নার্স সেখানে আসে এবং জাং ইয়োকে তোলে। জাং ইয়ো তার প্রথম চাকরিতে যোগ দিতে চেয়েছিল, কিন্তু নার্সটি তাকে আরো কিছুদিন সেখানে থেকে বিশ্রাম নিতে বলে চলে যায়। একটু পরে জাং ইয়োর মা বাবা সেখানে আসেন, কিন্তু তারা সংক্রমিত হওয়ার ভয়ে তার কাছে যাচ্ছিল না। অন্যদিকে অন্য রোগীরা জাং ইয়োকে খেপাচ্ছিল। তাদের মধ্যে একজন তার বন্ধুদেরকে বলে, তোমাদেরও কি মনে হচ্ছে না যে আমার হাতটাও হলুদ হয়ে যাচ্ছে? তার কথা শুনে জাং ইয়োর মা বাবা তাকে সেখানেই রেখে চলে যায়। পরের দিন সকালে নার্সটি এসে জাং ইয়োর পাশে বসে পর্দা সরাতেই বাকি রোগীরা পর্দা আবার লাগিয়ে দিতে বলে। তারা তাকে বলে, মোটা খরগোশ এর হেপাটাইটিস হয়েছে, এটা বিপজ্জনক, এটা আমাদেরকেও সংক্রমিত করবে। এর জবাবে নার্সটি বলে যে হেপাটাইটিস সংক্রামক নয়, তোমাদের মতো গাধাদের এর থেকে কোনো বিপদ নেই। এরপর নার্সটি জাং ইয়োর জ্বর পরীক্ষা করে এবং তার স্যালাইন পাল্টে দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে জাং ইয়ো একটু ভালো অনুভব করলে সে তার স্যালাইন স্ট্যান্ড নিয়ে হাসপাতালে হাঁটতে বের হয়। সেখানে সে ডাইউনকে সিগারেট খেতে দেখে। তখনই তার নজর ডাইউনের আন্টির দিকে যায়, তাতে সে কিছুটা মন খারাপ করে। জবাবে ডাইউন তাকে বলে, এটা আমার গ্রাজুয়েশন রিং। এরপর জাং ইয়ো একটু ভালো অনুভব করে। ঠিক তখনই আরেকজন নার্স সেখানে চলে আসে। তখন ডাইউন সিগারেটটা জাং ইয়োর হাতে ধরে তাকে উল্টো ধমকাতে শুরু করে এবং বলে, তুমি এখানে সিগারেট খেতে পারো না। এরপরে জাং ইয়ো ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ডাইউন জাং ইয়োর কাছে আসে এবং আগের রাতে তার ঘাড়ে মিথ্যা দোষ চাপানোর জন্য ক্ষমা চায়, কিন্তু জাং ইয়োর তার আচরণে খারাপ লাগেনি। এরপর ডাইউন জাং ইয়োর ব্রেকফাস্ট তাকে জিজ্ঞাসা না করেই খেতে শুরু করে। সে জাইউংকে বলে, দুঃখিত, আমার খিদে পেয়েছিল। জাইউং বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি খেতে পারো। কিন্তু ডাইউন তখন সেখান থেকে চলে যায়। এরপর রাতে যখন জাং ইয়ো জেগে ওঠে তখন সে দেখে যে ডাইউন তার বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে সে হয়তো অনেকক্ষণ ধরে সেখানে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পরে সে তার সিগারেট স্পটে সিগারেট খেতে যায়। তখন সে দেখে যে জাং ইয়ো সেখানে আগে থেকেই সিগারেট খাচ্ছে। সে তার উপর রেগে যায় এবং সেখানে সিগারেট খেতে বারণ করে। এরপর যখন সে তাকে বকা দিতে যায় তখন জাং ইয়ো তাকে বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো সিগারেট খাবো না। পরের দিন যখন ডাইউং হাসপাতালে আসে তখন জাং ইয়ো তাকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়, যা সে অন্য রোগীদের কাছ থেকে চুরি করেছিল। ডাইউং এর খাবারগুলো খুব পছন্দ হয়। 2-3 দিনের মধ্যেই তারা দুজনে খুব কাছে চলে আসে। পরের দিন যখন ডাক্তাররা সেখানে আসেন তখন তারা জাং ইয়োকে বলে, এখন তুমি বাড়ি যেতে পারো। এর জবাবে জাং ইয়ো বলে, আমি এখনো সুস্থ অনুভব করছি না, আমার মনে হয় আমার আরো কিছুদিন এখানে থাকা উচিত। ডাক্তাররা বলে, তুমি যেতে পারো, বাকি বিশ্রাম এবং চিকিৎসা তুমি বাড়িতেই করতে পারো। পরের দিন জাং ইয়ো যখন সেখান থেকে যাচ্ছিল তখন ডাইউন সেখানে ছিল না, কারণ সে কোনো কারণে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিল। জাং ইয়ো চলে যাওয়ার আগে নার্সদের তালিকা থেকে ডাইউং এর ফোন নাম্বার নেয়, কিন্তু তখনই একজন নার্স সেখানে এসে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি এখানে কি করছো। এরপর সে সেই রোগীদের কাছে যায় যারা তাকে মোটা খরগোশ বলতো। সে জোর করে তাদের সাথে বন্ধুত্ব করে নেয়, যাতে সে বন্ধুত্বের অজুহাতে ডাইউনের সাথে দেখা করার জন্য আবার হাসপাতালে আসতে পারে। জাং ইয়ো ডাইউং এর শুধুমাত্র 7টা নাম্বারই নোট করতে পেরেছিল, তাই সে তার নাম্বারে আগে বসা সবগুলো নাম্বার একটি করে তালিকা তৈরি করে এবং এক এক করে সবগুলো নাম্বারে কল করে। অনেক চেষ্টা করার পর অবশেষে সে ডাইউনের নাম্বার খুঁজে পায়। ডাইউন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার নাম্বার কোথায় পেলে আর আমাকে ফোনই বা কেন করলে? এর জবাবে জাং ইয়ো বলে, আমি তোমাকে ভালোবাসি। তার কথা শুনে ডাইউং তাকে বলে, আমি আমার বাড়িতে একা আছি, তুমি কি এখানে আসতে চাও? জাং ইয়ো সাথে সাথেই দৌড়ে তার বাবার ঘরে যায় এবং তার গাড়ির চাবি নিয়ে বিদ্যুৎ গতিতে ডাইউং এর বাড়ি পৌঁছে যায়। ডাইউং তাকে তার পাশে বসার জন্য বলে, কিন্তু জাং ইয়ো লক্ষ্য করে যে ডাইউং এর মন মেজাজ ভালো নেই, সে খুব বিচলিত। এই কারণে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ডাইউং তাকে বলে, আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? এরপর সে তার সাথে ঘুমিয়ে পড়ে এবং যখন সে কিছু ভুল কাজ করার চেষ্টা করে তখন ডাইউং তাকে বলে, এই ভুল আর কখনো করো না। পরের দিন সকালে যখন ডাইউং ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে জাং ইয়ো তার বাড়ির বাল্বটি বদলে দিয়েছে এবং তার জন্য খাবারও বানিয়েছে। এই সব দেখে সে কেঁদে ফেলে এবং তাকে চুমু করে। এতে জাং ইয়ো খুবই খুশি হয়ে যায়। এরপর ধীরে ধীরে জাং ইয়ো ডাইউনের খুব কাছে চলে আসে। সে তার সাথে দেখা করতে হাসপাতালেও যেত।
যেত, তার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিত এবং তাকে তার বাবার গাড়িতে করে বাইরে ঘুরতেও নিয়ে যেত। এরপর একদিন সে দেখে যে ডায়ুং এর গ্রাজুয়েশন রিংটি তার কাছে নেই। জিজ্ঞাসা করলে সে জানায় যে সেটি কোথাও হারিয়ে গেছে। একদিন জাং ইহো বলে যে আমি যখন চাকরি পাবো তখন তুমি তোমার চাকরি ছেড়ে দিও। এরপর একদিন ডায়ুন বলে আমার কাছে জিওজু ট্রিপের 2টো টিকিট আছে, তুমি কি আমার সাথে যাবে? জাং ইহো রাজি হয়ে যায় এবং এরপর তারা দুজনে ট্রিপের জন্য শপিং করতে যায়, যেখানে ডায়ুং জাং ইহো এবং নিজের জন্য একই ধরনের টি শার্ট কিনতে চেয়েছিল, কিন্তু জাং ইহোর সাইজের কোনো টি শার্ট তারা খুঁজে পায় না। তাতে জাং ইহো কিছুটা নারাজ হয়ে যায়। পরের দিন জিওজু যাওয়ার জন্য ডায়ুং এয়ারপোর্টে জাং ইহোর জন্য অপেক্ষা করছিল। যখন সে সেখানে আসে তখন সে ঠিক তার নিজের মতোই একটি সাইজের জুতা তাকে উপহার দেয়। জাং ইহো বলে তুমি দেখো, পরের ক্রিসমাসের মধ্যে আমি আমার পুরো ওজন কমিয়ে ফেলবো, তখন আমরা দুজন একই রকমের টি শার্ট পরতে পারবো। সে জুতো পরে দৌড়ে ডায়ুনকে দেখাতে শুরু করে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জাং ইহোকে দেখি যে এখন অনেকটা ফিট এবং স্লিম হয়ে গেছে। সে এখন ডায়ুনের সাথেই তার বাড়িতে থাকতে শুরু করে। তারা দুজন দুজনকে ভালোবাসে। প্রতিদিন জাং ইহো অফিসে যাওয়ার আগে ডায়ুনের জন্য ব্রেকফাস্ট বানাতো এবং আবর্জনা বাইরে ফেলতো। কিন্তু আজ যখন জাং ইহো তার অফিসে যায় তখন তার বাবা তাকে জানান যে আমি তোমাকে একটি অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ট্রান্সফার করে দিয়েছি। সন্ধ্যায় যখন ডায়ুং এর ডিউটি শেষ হয় তখন সে দেখে যে জাং ইহো একটি নতুন গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে তার কাছে যায়, তখন সে তাকে জানায় যে এটি তার নতুন গাড়ি। সে তাকে একটি আংটিও উপহার দেয় এবং জানায় যে তার ট্রান্সফার হয়েছে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে এবং আরো বলে তুমি চিন্তা করো না, আমি প্রতি সপ্তাহে 2-3 দিন অন্তর তোমার সাথে দেখা করতে আসবো। পরের দিন জাং ইহো যখন তার অফিসের জন্য বের হয় তখন সে লোকজনকে তাদের গাড়িতে সাজতে দেখে এবং বলে এই লোকগুলো তাড়াতাড়ি উঠে সাজতে পারে না। জাং ইহো যখন অফিসে পৌঁছায় তখন তার বস জাং ইহোকে তার নতুন সহকর্মীর সাথে পরিচয় করিয়ে দেন। আজ ওহিয়ং নামের একটি মেয়েও যোগ দিয়েছিল। এই দুজনের একই প্রজেক্টে একসাথে কাজ করার কথা ছিল, কিন্তু ওহিয়ং জাং ইহোর সাথে খুব খারাপ ব্যবহার করে। জাং ইহো সবাইকে ইমপ্রেস করার জন্য নিজের টাকা দিয়ে কফি নিয়ে আসে, কিন্তু সে সেই কফি নিয়ে সবাইকে এমনভাবে বিতরণ করে যে সেটা জাং ইহো নয়, সে নিজেই এনেছে। তার এই আচরণে জাং ইহোর আরো রাগ হয়। রাতে যখন সে ডায়ুং এর কাছে ফেরে তখন সে খুব ক্লান্ত ছিল। ডায়ুন তাকে বলে তোমার কি মনে হয় না যে আমাদের ক্রিসমাসে জিওজু যাওয়ার টিকিট এখন থেকেই বুক করে রাখা উচিত? এর উত্তরে জাং ইহো বলে তুমি দেখে নাও কবে বুকিং করতে হবে। পরের দিন সব কর্মচারী তাদের নকশাগুলো ক্লায়েন্টের সামনে উপস্থাপন করে। ক্লায়েন্টের নকশা খুব পছন্দ হয়, কিন্তু সে বলে প্রজেক্টের বি অংশের নকশাটা ভার বহন করতে পারবে না। এরপর ক্লায়েন্ট তাদের সেতুটির নকশা আবার করতে বলে এবং সে জাং ইহোকে নকশাটি ব্যক্তিগতভাবে পরীক্ষাও করতে বলে। এখন জাং ইহো ঠিক সেভাবেই ওহিয়ংকে বিরক্ত করতে শুরু করে যেভাবে সে তাকে করেছিল। সে তার সব নকশায় খুদ বের করতে শুরু করে। তাকে নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করতে হতো, তাই সে রাতভর সেখান থেকে কাজ করার সিদ্ধান্ত নেয়। জাং ইহো যখন বাড়ি আসে তখন সে ডায়ুনকে চুমু দিয়ে তার কোলে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সে অফিসের জন্য বের হয় তখন ডায়ুন তাকে বলে তোমার রোজ এত লম্বা ড্রাইভ করে আসা যাওয়ার কোনো দরকার নেই, আমরা উইকেন্ডে দেখা করতে পারি। জাং ইহো যখন অফিসে পৌঁছায় তখন সে দেখে যে ওহিয়ং সারা রাত বাড়ি যায়নি এবং তার অবস্থা খুব খারাপ। সে শুধু খেত আর কাজ করত। সে খাবারের জিনিস পুরো ডেস্কে ছড়িয়ে রেখেছিল। জাং ইহো তার এই আচরণে খুব রাগ হচ্ছিল। সে তার কাছে গিয়ে বলে হয় খাও না হয় কাজ করো। ওহিয়ং কাঁদতে শুরু করে এবং বলে এসব তোমার জন্য হয়েছে। এরপর জাং ইহো টেবিলে রাখা তার ডিজাইনটি উল্টো করে তাকে বোঝায় যে এভাবে তার নকশাটা কাজ করবে। পরের দিন ওহিয়ং এর নকশাটি গৃহীত হয় এবং সবাই জাং ইহো এবং ওহিয়ং দুজনকেই খুব প্রশংসা করে। ওহিয়ং এখন আর জাং ইহোকে ঘৃণা করে না, কারণ জাং ইহো তাকে সাহায্য করেছিল। সে তাকে তার সাথে ডিনারের জন্য নিয়ে যায়। তারা দুজনে বসে খাচ্ছিল। তখনই জাং ইহোর কাছে ডায়ুং এর ফোন আসে। সে তাকে জিজ্ঞেস করে তুমি কখন ফিরেছো? আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। জাং ইহো বলে আজ আমি বাড়ি ফিরতে পারবো না, কারণ আমার কাজ আজ শেষ হয়নি। সে আরো বলে আমি আমার বসের সাথে আছি, উনি আমাকে ফোনে কথা বলতে দিচ্ছেন না, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বলে সে ডায়ুনকে এড়িয়ে যায়। এরপর একদিন জাং ইহো যেই মাত্র বাড়ি এসে ডায়ুন তাকে আবর্জনা ফেলে আসতে বলে। সে বলে আমি খুব ক্লান্ত, তুমিও তো এটা ফেলতে পারতে। এর জবাবে ডায়ুন বলে আমিও প্রতিদিন 10 ঘন্টা কাজ করি, কয়েকদিন ধরে আমার ভালো লাগছে না। জাং ইহো তাকে জিজ্ঞাসা করে তুমি কি ডাক্তার দেখিয়েছো? জবাবে সে বলে আমি সময় পাইনি। এরপর জাং ইহো আবর্জনা ফেলতে বাইরে চলে যায়। পরের দিন জাং ইহো কাজ করছিল, তখন ডায়ুন তাকে ফোন করে জানায় আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি 1 মাসের গর্ভবতী। এই কারণে পরের দিন জাং ইহো ছুটি নিয়ে ডায়ুনের গর্ভপাত করানোর জন্য তার সাথে হাসপাতালে চলে যায়। সেখানে ডায়ুন দেখে যে জাং ইহোর ভালো লাগছে না, তাই তাকে বাইরে গিয়ে বসতে বলে এবং সে চলেও যায়। ডায়ুন গর্ভপাত
আলোকপাত করিয়ে ফিরে আসে। তখন জাং ইহো তাকে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে বাড়ি আসে। তার ভালো লাগছিল না, তাই জাং ইহো তার সাথে থাকার কথা ভাবে। তখনই তার কোম্পানি থেকে কল আসে। তখন সে বলে যে আজ আমি আসতে পারবো না, কিন্তু যখন ডাইয়ুং তাকে বলে যে আমি ঠিক আছি, তুমি যদি যেতে চাও তো যেতে পারো, প্রথমে জাং ইহো নাটক করে, কিন্তু তারপরে সে অফিসে চলে যায়। তার আচরণে ডাইয়ুং বুঝতে পারে যে সে এখন শুধু লোক দেখানোর জন্য তাকে ভালোবাসছে। কিন্তু জাং ইহো এখন রোজ ডাইয়ুংয়ের সাথে দেখা করতে তার বাড়ি আসতে শুরু করে, কিন্তু প্রতিদিন লম্বা ড্রাইভ করার পর সে তার কাজে মনোযোগ দিতে পারতো না, আর না সে ডাইয়ুংকে সময় দিতে পারতো। সে শুধু বাড়ি আসতো এবং ঘুমিয়ে পড়তো। অফিসেও তার ঘুম ঘুম লাগতো। ওইয়ং তার কাছে আসার চেষ্টা করত, কিন্তু সে তাকে এড়িয়ে যাচ্ছিল। জাং ইহো এখন সেই অন্যান্য লোকেদের মতো হয়ে গিয়েছিল যারা ট্রাফিক লাইটে দাঁড়িয়ে তাদের গাড়িতে সাজতো। একদিন যখন জাং ইহো অফিস থেকে বের হয়ে যায়, তখন ওইয়ং এসে তার কোলে বসে পড়ে এবং তাকে বলে আজ তুমি বাড়ি যেও না, তুমি আমার সাথে বাইরে চলো। এই কারণে সে তার সাথে বাইরে ঘুরতে চলে যায়। ধীরে ধীরে ওইয়ং এর সাথে অনেক বেশি সময় কাটাতে শুরু করে সে। জাং ইহো এখন ডাইয়ুনের সাথে দেখা করাও বন্ধ করে দিয়েছে এবং সে এখন ওইয়ং এর সাথে থাকতে শুরু করে। একদিন ডাইয়ং জাং ইহোকে মেসেজ করে জিজ্ঞাসা করে আমি কি জিয়েজুর টিকিট বাতিল করে দেব। এর জবাবে সে বলে তুমি অন্য কারোর সাথে চলে যাও, আমার সময় নেই। রাতে কোম্পানির বস কাজ শেষ হওয়ার খুশিতে সবাইকে পার্টি দেয়। সেখানে ওইয়ং বলে যে প্রজেক্ট শেষ হওয়ার পর সে তার বাকি পড়াশোনার জন্য বিদেশে চলে যাবে। ওইয়ং ওয়াশরুমে চলে যায়। তখন জাং ইহো তার মোবাইল চেক করে। সে ডাইয়ুনের স্ট্যাটাস দেখে বুঝতে পারে যে সে ক্রিসমাসে জিয়েজু যাচ্ছে। জাং ইহোর মনে হয় যে সে এয়ারপোর্টে জিয়েজু যাওয়ার জন্য তার অপেক্ষা করছে। এই কারণে সে তার অফিসে যায় এবং ডাইয়ুং এর আন্টিটি নিয়ে নেয়, যেটা সে ফিরিয়ে দিয়েছিল, এবং সেই আন্টিটি নিয়ে দৌড়ে ক্যাব ধরতে এয়ারপোর্টে পৌঁছায়। এয়ারপোর্টে সে ডাইয়ুনকে দেখে তার দিকে ছুটতে শুরু করে, কিন্তু দৌড়তে দৌড়তে সে একজনের সাথে টক্কর খায়। সে যার সাথে টক্কর খায় সেও জাং ইহোই ছিল। কি সবাই চমকে গেলে তো? ডাইয়ুন সেখানে এসে জাং ইহোকে সেরে মোটা জাং ইহোর দিকে দৌড় দেয় এবং এরপরে সে দেখে যে জাং ইহো সেখানে আসে। আসলে তারা দুজনেই জাং ইহো ছিল। মোটা জাং ইহোর সাথে ডাইয়ুনের 3 মাস আগে দেখা হয়েছিল যখন সে অসুস্থ ছিল, আর পাতলা জাং ইহোর সাথে তার 7 মাস আগে দেখা হয়েছিল ওই একই হাসপাতালে যখন তার পা ভেঙে গিয়েছিল। পাতলা জাং ইহো এবং ডাইয়ুং জিয়েজু যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু নতুন কোম্পানিতে যোগ দেওয়ার পরে যখন জাং ইহো ও ওইয়ং কাছে চলে আসে এবং ডাইয়ুনকে এড়িয়ে যেতে শুরু করে, তখন এই সময়টায় ডাইয়ুন সবচেয়ে বেশি তাকে দরকার ছিল। ঠিক এই সময়টায় মোটা জাং ইহো ডাইয়ুনের জীবনে আসে এবং তারা দুজনের কাছে চলে আসে। এই কারণেই মোটা জাং ইহো ডাইয়ুনের কাছে তার আন্টিটি দেখে, কিন্তু পরে তার কাছে সেই আন্টিটি ছিল না। মোটা এবং স্লিম জাং ইহো দুজনের নামই জাং ইহো ছিল। এই কারণে ডাইয়ুং মোটা জাং ইহোর সাথে জিয়েজু যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ফিট জাং ইহো তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছিল। এখানে ডাইয়ুং ফিট জাং ইহোকে পুরোপুরিভাবে এড়িয়ে যায় এবং তাকে কিছু না বলেই মোটা জাং ইহোর সাথে জিয়েজু চলে যায়। জাং ইহো আবার দৌড়ে ওইয়ং এর কাছে যায় এবং বলে যে তুমি আমাকে ছেড়ে চলে যেও না। সে ডাইয়ুং এর আন্টিটি তাকে পরিয়ে দিতে শুরু করে এবং তাকে প্রপোজ করে, কিন্তু ওইয়ং তাকে না করে দেয়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের গল্পটা বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।